আগের দিন আমরা সুষম ঘনবস্তুর বিভিন্ন সুষম ঘনবস্তুগুলোর আকার দেখেছি এবং আমরা কোষে দেখি 11.1, 11.2 আমরা সমাধান করেছি। আজকে কোষে দেখি 11 সমাধানটা করব। পাতা 128 তোমরা বের করো। ওখানে দেখো পরপর লেখা আছে ঘনবস্তুর নাম, ভূমি, তল সংখ্যা, প্রান্তিকী বা ধার সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা। আমি বই থেকে খাতায় লিখে নিয়েছি। একদম প্রথমে আছে ভূমি, অর্থাৎ এই ভূমিটা কেমন আকার, ভূমির আকারটা, ঘনবস্তুর নাম, ভূমি। এরপর তল সংখ্যা, কতগুলো তল নিয়ে গঠিত। প্রান্তিকী বা ধার সংখ্যা, প্রান্তিকী বা ধার সংখ্যা কাকে বলে? দুটো সমতল যে রেখায় মিলিত হয় তাকে বলা হয় প্রান্তিকী বা ধার সংখ্যা। এই দুটো সমতল এই রেখাতে মিলিত হয়েছে তাকে বলা হয় প্রান্তিকী। আবার এই দুটো সমতল এই রেখায় মিলিত হয়েছে, তাই এটাকে বলছে প্রান্তিকী বা ধার সংখ্যা। আর কি? শীর্ষবিন্দুর সংখ্যা। শীর্ষবিন্দুর সংখ্যা দুই বা ততোধিক প্রান্তিকী বা ধার সংখ্যা যেখানে মিলিত হয় তাকে বলবো শীর্ষবিন্দুর সংখ্যা। যেমন এখানে শীর্ষবিন্দু, এটাও একটা শীর্ষবিন্দু, এই প্রান্তিকে, এই তিনটে প্রান্তিকে এখানে মিলিত হয়েছে, তাহলে এটাকে বলছে শীর্ষবিন্দুর সংখ্যা। আমরা একে একে সবগুলোর ঘনবস্তুগুলোর আয়তঘন, ঘনক, প্রিজম, পিরামিড এগুলো বইয়ের মধ্যে আছে। এর সাথে আমি বেলন, শঙ্কু, অর্ধগোলক, চতুস্থলক, গোলক এদেরগুলোও তল সংখ্যা, প্রান্তিকী, শীর্ষবিন্দুর সংখ্যা লিখে দেবো বা দেখিয়ে দেবো তোমাদের। এবার শুরু করি একটা থেকে। আয়তঘন। আয়তঘন তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আলাদা যে ঘনবস্তুগুলোর, এটা হচ্ছে আয়তঘন। ইট, বই এরা হচ্ছে উদাহরণ। এর ভূমিটা আগের দিন দেখেছিলাম, তো আরেকবার দেখে নাও। এর ভূমিটা এরকম করে এইভাবে যদি টানা হয় ভূমিটা, তাহলে যে গঠনটা হবে সেটা হবে আয়তক্ষেত্র, অর্থাৎ আয়তাকার হবে। এটা আয়তাকার হলো, তাহলে এর ভূমিটা এখানে লিখব আয়তাকার। এরপর তল সংখ্যা। তল সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, তাহলে তল সংখ্যা হচ্ছে 6টি। প্রান্তিকী বা ধার সংখ্যা, এবার দেখো এরকম করে এই দুটো এই রেখাতে মিলিত হয়েছে, এটাকে বলেছিলাম প্রান্তিকী। তাহলে পরপর দেখে যাই, 1, 2, 3, 4, 4টা, এদিকে 5, 6, 7, 8, এদিকে 9, 10, 11, 12, তাহলে প্রান্তিকী বা ধার সংখ্যা হলো 12টি। এরপর শীর্ষবিন্দুর সংখ্যা, ওপরে দেখো 1, 2, 3, 4, নিচে 5, 6, 7, 8, তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা হলো 8টি। তাহলে আয়তঘন, এর ভূমি হয়ে গেল আয়তাকার, তল সংখ্যা হয়ে গেল 6টি, প্রান্তিকী বা ধার সংখ্যা হয়ে গেল 12টি, শীর্ষবিন্দুর সংখ্যা হয়ে গেল 8টি। এর উদাহরণ আমরা আগেই বলেছিলাম, বই। এরপর ঘনক। ঘনকের উদাহরণ আগের দিন বলেছিলাম লুডোর ছক্কা। এও একরকম, এটার মতোই সব কিছু, খালি এর দৈর্ঘ্য প্রস্থ আলাদা আর এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান। তাহলে একে যদি ভূমিতে আঁকা হয়, তাহলে এটা হয়ে গেল বর্গক্ষেত্র। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে বর্গক্ষেত্র, তার মানে বর্গক্ষেত্রাকার হবে। তল সংখ্যা ওই এর মতোই 6টি হবে। প্রান্তিকী বা ধার সংখ্যা যতগুলো ছিল আয়তঘনর, এখানেও সেই 12টি হবে। শীর্ষবিন্দুর সংখ্যাও সেই 8টি হবে। তাহলে এগুলোকে লিখে নিই আমরা, 6টি, 12টি, 8টি, আর এটা হয়ে গেল বর্গাকার। আমরা 5-এ বর্গক্ষেত্র করেছিলাম, বর্গাকার করেছিলাম। সব বাহুগুলো যাদের সমান, প্রতিটি বাহুই সমান, সেটা হচ্ছে বর্গক্ষেত্র, অর্থাৎ বর্গাকারের সব বাহুগুলো আঁকছি যখন 1, 2, 3, 4, চারটাই সমান, তার জন্য বর্গাকার হয়ে গেল। তল সংখ্যাও এটা যেমন ঠিক একই হলো, 1, 2, 3, 4, 5, 6। প্রান্তিকী 12টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, মোট হয়ে গেল 12টি। শীর্ষবিন্দু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 8টি। এরপর প্রিজম।
প্রিজমের বইয়ে দেখো লেখা আছে ত্রিভুজাকার, চতুর্ভুজাকার, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার। আমার কাছে দেখো ত্রিভুজাকার রাখা আছে, এটা হচ্ছে চতুর্ভুজাকার, এইটা হচ্ছে পঞ্চভুজাকার, 1 2 3 4 5, এটা হচ্ছে ষড়ভুজাকার, 6টা বাহু, 1 2 3 4 5 6। তাহলে বইয়ে যেভাবে লেখা আছে পরপর সেইভাবে আমরা করে যাই। একদম প্রথমেই প্রিজমের এখানে বই লেখা আছে ত্রিভুজাকার, কেমন হচ্ছে আগে দেখে নাও। এটা ত্রিভুজাকার প্রিজম, বাহুটাকে টানলে দেখো এটা ত্রিভুজাকার হলো, ত্রিভুজের মতো, তাহলে এটা ত্রিভুজাকার। এইবার এর তল সংখ্যা, ওপরে নিচে দেখো দুটো, আর এই তিনটে ত্রিভুজের যে তিনটে আয়তাকার তল আছে তাহলে তিনটে, তাহলে 3 আর উপরে দুটো, 5টি, তাহলে ত্রিভুজাকার প্রিজমের হয়ে গেল 5টি। এরপর প্রান্তিকী, ওপরে দেখো ত্রিভুজের জন্য 3টে, এটার সাথে এই তলটা, এই তলের সাথে এই তলের মিলন, এই তলের সাথে এই তলের, তাহলে ওপরে 3টে, নিচেও সে একইভাবে 3টে হবে, এই 1 2 3, আর ওপর দিকে এই দুটো তলগুলোর জন্য ত্রিভুজের জন্য 3টে হবে, ঠিক। তাহলে মোট হয়ে গেল 9টি, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে প্রান্তিকী বা ধার সংখ্যা হলো 9টি। শীর্ষবিন্দু, আগেই বললাম শীর্ষবিন্দু কোনগুলো, যে 3 বা 2 বা ততোধিক প্রান্তবিন্দু যেখানে মিলিত হয়। তাহলে এখানে 1 2 3 4 5 6, আর কোনো শীর্ষবিন্দু নেই, এগুলো 1 2 3 4 5 6, তাহলে শীর্ষবিন্দু হয়ে গেল 6টি। তাহলে ত্রিভুজাকার প্রিজম হলো। এরপর চতুর্ভুজাকার প্রিজমে যাই। চতুর্ভুজাকার প্রিজমে আকারটা কেমন হবে, চতুর্ভুজের মতো। চতুর্ভুজ যে সমতলিক ক্ষেত্র 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ তাকে বলা হয় চতুর্ভুজ। তাহলে এটা হচ্ছে চতুর্ভুজাকার। এর তল সংখ্যা, 4টা বাহুর জন্য 4টা আয়তাকার তল উপরে পাবো, 1 2 3 4, আর উপরে একটা তল, নিচে একটা তল, তাহলে 6টি। এরপর প্রান্তিকী বা ধার সংখ্যা, এই 4টা বাহুর জন্য উপরে 1 2 3 4টা প্রান্তিকী, এইদিকে উপরে তলের জন্য 5 6 7 8, নিচে 9 10 11 12, তাহলে এখানে হয়ে গেল 12টি। এরপর শীর্ষবিন্দু 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে হয়ে গেল শীর্ষবিন্দু 8টি। তাহলে চতুর্ভুজাকার প্রিজমের পেলাম। এরপর পঞ্চভুজাকার প্রিজম, 1 2 3 4 5, তাহলে 5টা এই বাহুর জন্য এরকম 5টা তল পাবো। তাহলে 5টা তল হলো, ওপরে একটা তল, নিচে একটা তল, তাহলে মোট হয়ে গেল 7টি। 5টা এরকম 5, 1 2 3 4 5, উপরে 6 নিচে 1 7, তাহলে 7টি তল হলো। এবার প্রান্তিকী, 5টা বাহু আছে পঞ্চভুজ, তাহলে এরকমভাবে 5টা তলের মিলিতের জন্য 5টা এরকম পাবো প্রান্তিকী। খারাপ প্রান্তিকীগুলো 5টা, এখানে দুটো তল মিলিত হচ্ছে 5টা, 1 2 3 4 5 5 10, আর পেছন দিকে নিচের দিকে আরও 5টা, 11 12 13 14 15, তাহলে এখানে প্রান্তিকী হয়ে গেল 15টি। এরপর শীর্ষবিন্দু 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে শীর্ষবিন্দু হয়ে গেল 10টি। এরপর ষড়ভুজাকার, অর্থাৎ 6টা বাহু ষড়, 1 2 3 4 5 6, তাহলে ষড়ভুজাকারের 6টা বাহুর জন্য 6টা তল প্রথমে হবে, 1 2 3 4 5 6, ওপরে একটা নিচে একটা, তাহলে 6 আর 2 8টি হয়ে গেল। এরপর প্রান্তিকী বা ধার সংখ্যা, 5টা বাহুর জন্য 6টা বাহুর জন্য 6টা পাবো, 1 2 3 4 5 6, উপরে 6টা
1 2 3 4 5 6 12টা হলো, আর নিচের দিকে 6টা 12 13 14 15 16 17 18, এখানে হয়ে গেল 18টি। এবার শীর্ষবিন্দুর সংখ্যা, শীর্ষবিন্দু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে প্রিজমের এইবার একটা জিনিস দেখো, এখানে আমরা চল সংখ্যা ধ্রুবক সংখ্যা আগে পড়েছি। এখানে দেখো ত্রিভুজাকার 5টি, বাহু কটি? ত্রিভুজাকার মানে 3টি বাহুর জন্য 5টা, চতুর্ভুজাকার 4টা বাহু, আর এখানে 6টি। আবার প্রথম থেকে দেখো 3টে তলের জন্য ওপরে একটা নিচে একটা, তাহলে 3 + 2। এখানে দেখো 4, ওপরে দুটো, 4 + 2, তার মানে বাহু সংখ্যা যত তার সাথে দুটো তল যোগ হচ্ছে। তাহলে প্রিজমের ত্রিভুজাকার বাহুর সংখ্যাকে যদি n ধরা হয়, তাহলে এখানে n + 2, n + 2 হচ্ছে তল সংখ্যা, n হচ্ছে চল আর 2 হচ্ছে ধ্রুবক। এই n এর মানটা কি না, যে ভূমিটা হচ্ছে তার বাহুর সংখ্যা। ত্রিভুজ হলে 3টে, তাহলে 3 + 2 = 5টি। চতুর্ভুজ হলে 4টা, 4 + 2 = 6। পঞ্চভুজ হলে 5টা, 5 + 2 = 7। এইভাবে এইটা তোমরা নিজেরাই দেখে নাও, 8টি। এরপর প্রান্তিকী বা ধার সংখ্যাটা ত্রিভুজাকারের ক্ষেত্রে 3n, 3 হচ্ছে ধ্রুবক আর n হচ্ছে চল, অর্থাৎ বাহুর সংখ্যা। তাহলে দেখো ত্রিভুজাকারে 3 × 3 9টি, চতুর্ভুজাকারে 4 × 3 12টি, পঞ্চভুজাকার 5 × 3 15টি, ষড়ভুজাকার 6 × 3 18টি। এখানেও দেখো ত্রিভুজাকার 3টে, শীর্ষবিন্দু 1 2 3 4 5 6, এখানে হবে 2n, nটা হচ্ছে চল, 2 হচ্ছে ধ্রুবক, n হচ্ছে বাহুর সংখ্যা। তাহলে এখানে ত্রিভুজাকার 3টে, 3 × 2 6টি, চতুর্ভুজাকার 4 4 × 2 8টি, পঞ্চভুজাকার 5 5 × 2 10টি, ষড়ভুজাকার 6 6 × 2 12টি। এরকম করে সবগুলোই বেরিয়ে যাবে। এরপর আমরা যাচ্ছি পিরামিডে। এখানে দুটো তল ছিল, কিন্তু এখানে একটা গিয়ে পিরামিডের ক্ষেত্রে চেঞ্জ, খালি দেখো উপরে গিয়ে একটা বিন্দুতে জয়েন হয়েছে, তার মানে উপরের তলটা আর নেই। তাহলে ত্রিভুজাকার পিরামিডের ক্ষেত্রে দেখি আমরা তল সংখ্যা। ত্রিভুজ 3টে বাহুর জন্য 3টে তল পাবো, 3টে ত্রিভুজাকার তল পেলাম, আর নিচে একটা পেলাম, তার মানে 4টি, 1 2 3 4। এরপর কি আছে, প্রান্তিকী বা ধার সংখ্যা। এই ত্রিভুজটার জন্য 3টে তল, 3টে দুটো তল মিলে, তাহলে 1 2 3, 3টে পেলাম। নিচে ভূমির জন্য 4 5 6, তাহলে এখানে হল 6টি। এবার শীর্ষবিন্দু, 3টে নিচের ভূমি ত্রিভুজটার জন্য 3টে শীর্ষবিন্দু, 1 2 3, আর উপরে একটা মাত্র শীর্ষবিন্দু, 4টি। এরপর চতুর্ভুজাকারের কি হচ্ছে, প্রথমে আমরা তল সংখ্যা নিয়ে যাই। তার আগে দেখে নিই, এটা পিরামিডটাকে যদি এটাকে ভূমিটা টানা হয়, তাহলে চতুর্ভুজ হবে। প্রিজমের মতোই আগে যেমন দেখিয়েছিলাম চতুর্ভুজ হচ্ছে, তাহলে ওই জন্য এটা চতুর্ভুজাকার। তাহলে এর ভূমিটা হচ্ছে চতুর্ভুজাকার। পঞ্চভুজাকার হবে ষড়ভুজের, যেটা এখানেও প্রিজমের মতোই একই। তাহলে চতুর্ভুজাকারের এবার তল সংখ্যা দেখি। 4টা বাহুর জন্য 4টা তল উপরেই পাবো, 1 2 3 4, আর নিচে একটা, তাহলে 5টি। এবার প্রান্তিকী বা ধার সংখ্যা, 4টা বাহুর জন্য উপর দিকে 4টা, 1 2 3 4, আর নিচে 5 6 7 8, তাহলে এখানে হয়ে গেল 8টি। শীর্ষবিন্দু 1 2 3 4, উপরে একটা, 5টি। পঞ্চভুজাকারটা আমার কাছে নেই, ষড়ভুজ হয়ে আছে। তাহলে পঞ্চভুজাকারেও ঠিক একই, 5টা বাহুর জন্য 5টা এরকম তল পাবো,
আর নিচে একটা, তাহলে 6টি। এখানেও ঠিক তাই, 5টা বাহুর জন্য 5টা উপরে হবে, আর এখানে 5টা, 10টি। আর এখানে শীর্ষবিন্দু 5টার জন্য 5টা, উপরে একটা, 6টি। এরপর ষড়ভুজাকার। ষড়ভুজাকারের 6টা বাহু, 1 2 3 4 5 6, 6টা বাহুর জন্য উপর দিকে 6টা রেখা পাবো, তাহলে 6টা হলো। আর এখানে আগে তলটা বের করছি আমরা, 6টা তল আর নিচের একটা, তাহলে 7টি তল পাচ্ছি। এবার প্রান্তিকী বা ধর সংখ্যা, 6টা বাহুর জন্য 6টা উপরে হবে, 2টো তল মিশছে, আর এখানে 6 7 8 9 10 11 12, তাহলে এখানে হয়ে গেল 12টি। এগুলো একটা একটা করে, আর উপরে 6টা। এরপর শীর্ষবিন্দু, 6টা বাহুর জন্য 6টা, 1 2 3 4 5 6, আর এখানে একটা, 7টি ষড়ভুজাকার। এখানেও একই নিয়মে প্রিজমের যেমন হলো, তাহলে এখানেও দেখো n+1 তল সংখ্যা। ত্রিভুজাকারের দেখো n হচ্ছে বাহুর সংখ্যা, তলটা, তাহলে বাহুর সংখ্যা 3, তাহলে 1 2 3, আর নিচে একটা, n+1 4টা, এটা 4। তাহলে চতুর্ভুজাকারেও ঠিক সেরকমই 4+1, পঞ্চভুজাকারের 5+1, ষড়ভুজাকারের 6+1 7টি। এখানেও ঠিক তেমনি 2n, ত্রিভুজের 3টে ছিল, 3 × 2 6, চতুর্ভুজাকার 4টা, 4 2 8, পঞ্চভুজাকারের 5, 5 × 2, ষড়ভুজাকারের 6, 6 × 2 12টি। আর এটাও n+1 তলের যেমন n+1, শীর্ষবিন্দু ঠিক তেমনি n+1, 4+1 5, পঞ্চভুজাকার 5+1 6, ষড়ভুজাকার 6+1 7। তাহলে এটা পিরামিড হলো, প্রিজম হলো। এইবার আমরা যাচ্ছি বেলন বা চোঙে। আগের দিন ছবি আমরা দেখিয়েছিলাম বেলন বা চোঙ। এটা দেখো আমি একটাকে ভাগ করে দিচ্ছি নিরেট আর ফাঁপা, তাহলে এটা নিরেট আর এটা ফাঁপা। এবার নিরেটের ক্ষেত্রে দেখো, আর আগের দিন এটা দেখেছিলাম, এর ভূমি হবে এই যে এরকম করে টানি, তাহলে ভূমি হচ্ছে বৃত্তাকার। ফাঁপার ক্ষেত্রেও তাই হবে, এটা টানি যদি বৃত্তাকার হবে, তাহলে ফাঁপারটা বৃত্তাকার হয়েছে। আগের দিন এটা দেখিয়েছিলাম। এবার আমরা তল সংখ্যাতে যাই। প্রথমে আমরা নিরেটটাতে যাব। এটা বক্রতল, এটা হচ্ছে বক্রতল, আর এদিকে দুটো সমতল। তাহলে মোট হচ্ছে নিরেটের ক্ষেত্রে আমরা 1 2 3, 3টি সমতল হয়ে গেল, একটা বক্রতল, দুটো সমতল। এরপর প্রান্তিকী বা ধার সংখ্যা। এখানে দেখো আগেরগুলোতে বুঝতে পারছিলাম সহজভাবে, এখানে দেখো ছবি আঁকতে গেলে তখন ভুল হয়ে যায়। ছবিটা ক্ষেত্রে যখন হয় তখন মনে হয় যে এটা হয়তো প্রান্তিকী, কিন্তু এখানে দেখো কোনো প্রান্তিকী এই দিক বক্রতলে নেই। এই দুটো তল এখানে মিলিত হয়েছে, তাহলে এই রেখাংশটা আর এই দুটো তলের এখানে মিলিত হয়েছে, তাহলে প্রান্তিকী। তাহলে আমরা 2টি পাচ্ছি। দেখো এই লাইনটাতে একটা, এই লাইনটাতে একটা। শীর্ষবিন্দু, কোনো প্রান্তিকী, কোনো দুটো প্রান্তিকী বা 3টে প্রান্তিকী কোথাও আমরা দেখতে পাচ্ছি না যে মিলেছে। এই প্রান্তিকীটা কোথাও মেলেনি, এই প্রান্তিকীটাও মেলেনি, তাহলে 0, অর্থাৎ একটাও নেই। এবার ফাঁপার ক্ষেত্রে দেখি। ফাঁপার দেখো এদিকটা ফাঁপাকা, তাহলে একটাই মাত্র বক্রতল এদিকটা পাচ্ছি, তাহলে বেলন বা চোঙের একটাই হচ্ছে তল সংখ্যা। এখানে দেখো একটাই বক্রতল, তার ফলে আরেকটা তলের সাথে কোনো মিলন নেই, তাহলে পরস্পর ছেদ করছে না কোনো, তাহলে এখানে কিছুই পাবো না, 0। শীর্ষবিন্দু তাই। এরপর আমরা শঙ্কুতে যাই। শঙ্কু ভূমিটা আগে দেখে নিই, আগের দিন দেখিয়েছিলাম, তাও আরেকবার দেখে নাও। তাহলে শঙ্কুকেও যদি করা হয় তাহলে বেলনের মতোই বৃত্তাকার হবে, তাহলে এটা হচ্ছে বৃত্তাকার। ফাঁপাটাও তাই হবে বৃত্তাকার, ফাঁপাটা এখানটা থাকবে না বরের টোপরের মতো। তাহলে এর তল সংখ্যা এবার দেখি। শঙ্কুর
এই একটা বক্রতল পাচ্ছি আর এই একটা সমতল পাচ্ছি, তাহলে তল সংখ্যা হয়ে গেল শঙ্কুর দুটি। এবার প্রান্তিকী বা ধার সংখ্যা, এই তলটার সাথে এই তলটা মিলন হয়েছে, তাহলে এখানে একটাই মাত্র আমরা পাচ্ছি, তাহলে একটি প্রান্তিকী। শীর্ষবিন্দু, নিচে কোনো কিছু শীর্ষবিন্দু পাচ্ছি না, এখানে একটা পাচ্ছি, তাহলে একটি শীর্ষবিন্দু। এবার ফাঁপা, এইটাতে ফাঁপাটা নেই আমার কাছে এই মুহূর্তে, তাহলে এটা না থাকলে তাহলে তল সংখ্যা হয়ে যাচ্ছে একটি, প্রান্তিকী বা ধার সংখ্যা হচ্ছে না, শীর্ষবিন্দু হচ্ছে একটি। এরপর অর্ধগোলক। অর্ধগোলক দেখো, এটা কাকজিকে অর্ধেক করেছি। অর্ধগোলক এটা নিরেট, আর দেখো ফাঁপা। নিরেটটা আগে দেখি, এর ভূমিটা তাহলে বৃত্তাকার হচ্ছে, এখানে করলে বৃত্তাকার হবে। বৃত্তাকার তল কটি, একটা বক্রতল একটা সমতল, তাহলে দুটি দুটি। এরপর প্রান্তিকী বা ধার সংখ্যা, এই সমতলটার সাথে এই বক্রতলটা মিলেছে, এই একটা প্রান্তিকী, তাহলে একটি প্রান্তিকী। শীর্ষবিন্দু, কোনো শীর্ষবিন্দু নেই। এরপর ফাঁপা, এর তল একটাই, সমতল নেই, খালি বক্রতল, তাহলে একটি। প্রান্তিকী বা ধার সংখ্যা নেই, শীর্ষবিন্দু নেই, তাহলে শূন্যটি। এবার আসি চতুস্থলকের কথায়। বইয়ে মাঝে মাঝে দেখবে চতুস্থলক লেখা থাকে। চতুস্থলক কিছু নয়, চতুস্থলক হচ্ছে ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিড, অর্থাৎ চারটি ত্রিভুজাকার ক্ষেত্র দিয়ে সীমাবদ্ধ ঘনবস্তু। তাহলে এখানে যা যা আছে ঠিক তাই, তাহলে ত্রিভুজাকার হলো ভূমিটা। তল সংখ্যা হয়ে যাবে চারটি, প্রান্তিকী বা ধার সংখ্যা ছয়টি, শীর্ষবিন্দুর সংখ্যা হয়ে গেল চারটি। এরপর গোলক। গোলকে আগের দিন দেখিয়েছিলাম গোলকটা। এইখানে ভূমি কিছুই নাই, ফাঁকা। এরপর তল সংখ্যা একটাই মাত্র, বক্রতল, তাহলে একটি। কোনো প্রান্তিকী নেই, শূন্যটি। আর শীর্ষবিন্দু শূন্যটি। তাহলে আমরা কোষে দেখি পাতার 128 পাতা সুষম ঘনবস্তু গঠন হচ্ছে। কোষে দেখেছে প্রথম যে ছকটা আছে সেই ছকটা পূরণ করেছি। এরপর এগুলো তোমরা খুব সহজেই করতে পারবে। আয়তঘনর এগুলো তাও একবার দেখো, 2 নম্বরগুলো ছবির সাথে মিলিয়ে নিই। এই চতুস্থলকের কথাই বললাম, এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা, এখানে দৈর্ঘ্য প্রস্থগুলো একই, তাহলে এইটা হবে আয়তঘন, এটা হবে ঘনক। এটা চতুস্থলক, চারটা ত্রিভুজ 1 2 3 4, আর এখানে এটা পিরামিড। দেখো এটাকে করলে চতুর্ভুজাকার পিরামিড হচ্ছে, তাহলে এটা হয়ে গেল পিরামিড। এবার পাশের কোনটি আয়তঘন নয়, ইট, ছক্কা, বই, এগুলো এবার নিজেরাই বুঝতে পারছো যে এটা বোতলটা আয়তঘন নয়। আকার চোঙের মতো, রবার, ডাস্টার, দুধের কৌটো, বল, তোমরা এবার নিজেরাই বুঝতে পারছো এটা দুধের কৌটো হবে। একটা তল দিয়ে তৈরি ঘনবস্তু, ছক্কা, পেন্সিল, খাতা, বল, তোমরা নিজেরাই বুঝতে পারবে এবার বল এটা। পাশের কোনটি ঘনক তৈরি করে না, এখানে দেখো যে কোনো এটা খুলতে গেলেই এই দিক দুদিকে দুটো থাকতে হবে। এখানে সবগুলোতে দেখো দুদিকে দেওয়া হচ্ছে, এটা কোনোটায় একটা দিকে। 1 2 3 4 5টা তল মাত্র, কিন্তু আমাদের 6টা তল থাকতে হয়। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, কিন্তু ঘনকের 6টা তল, এখানে মাত্র 1 2 3 4 5টি আছে, তাহলে এটা ঘনক তৈরি করবে না। চারগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক।